স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বছর বছর বাড়ছে জাতীয় বাজেটের আকার, যা আর্থিক সূচকে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরছে। তবে উন্নতির সুফল সবাই পাচ্ছে কিনা এ নিয়ে আছে বিতর্ক, কারণ সামাজিক বৈষম্য নিরসনের গতি তুলনামূলকভাবে কম। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান। স্বাগত আপনাদের। এদিকে আজ বিকেলে উসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী একথা স্বীকার করে জুনেই কর আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে জানান তিনি। শুরুতেই এ নিয়ে প্রতিবেদনটি দেখে নিচ্ছি। ৩,৪০,৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণার পরদিনই সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী। সঙ্গে ছিলেন বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা। ১.৫ ঘন্টার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন তার বাজেট বক্তৃতার অনেক কিছুই। একটি পরিকল্পনা আমাদের ইতিমধ্যে আছে। অর্থমন্ত্রী বলেন, উচ্চ লক্ষ্য না দিলে অর্জন হয় না। প্রস্তাবিত বাজেটেও তাই রাজস্ব আদায়ে দেয়া হয়েছে উচ্চাভিলাষী লক্ষ্য। ৩৫% কর আদায়ের জন্য অবশ্য আমাকে অনেক কষ্ট করতে হবে। I have thrown it as a challenge to my officers, who I am competent to undertake this operation and make it successful. দেশীয় শিল্পের সুরক্ষায় আমদানি করা অনেক পণ্যেই সম্পূরক শুল্ক দেয়া হয়েছে, আবার উঠিয়েও দেয়া হয়েছে। দাম বাড়ানো কিংবা কমানো হয়েছে গুরুত্ব বুঝে। তবে বাজেট প্রতিক্রিয়াশীল হয়েছে এমন সমালোচনা মেনে নিতে রাজি নয় সরকার। সামাজিক নিরাপত্তার জন্য যেই বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে পারে, সেই বাজেট কখনো প্রতিক্রিয়াশীল বাজেট হতে পারে না। এটা একটা রাজনৈতিক অবস্থান। এটা কোনো দল নয়, এই মুহূর্তে এটা কোনো দল নয়, বিরোধী দল তো নয়। অর্থমন্ত্রী জানান, কালো টাকা সাদা করার সুযোগ সবসময় থাকবে। এই আইন, এই সরকার যতদিন আছে ততদিন বলবৎ থাকবে, এবং সেটাতে এই সুযোগ রয়েছে যে কেউ কোনো সময় যদি তার অপ্রত্যাশিত আয় দেখায়, তাহলে একটা জরিমানা দিয়ে সেই টাকাটা দিতে পারে, এবং এটা থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। মোবাইল কোম্পানিগুলো থেকে খুব বেশি কর আসে না, তাই কথা বলার উপর কর বাড়ানো হয়েছে। তৈরি পোশাক খাতে বাড়ানো উচ্ছে করের কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হবে না বলেও নিশ্চিত করেন অর্থমন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুনছিলাম অর্থমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনের উপর যে প্রতিবেদনটি, তো সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে বাজেট উচ্চাভিলাষী, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি 2,42,752 কোটি টাকা রাজস্ব খাত থেকে আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরেছেন। এটা কি মানে আদায়যোগ্য, বাস্তবসম্মত, কি মনে হয় আপনার? জি, আপনাকে ধন্যবাদ। এখানে আমি এভাবে যদি বলি, আমার মনে হয় এ বলাটাই সঠিক হবে যে আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, আপনাকে উন্নত জীবনের স্বপ্ন দেখতে হবে, এবং যারা স্বপ্ন দেখে তাদের যোগ্যতা আছে, সাহস আছে, সেই কারণে তারা স্বপ্নটা দেখে। তো আমি মনে করি আমরা যে লক্ষ্যমাত্রা আমাদের ধার্য করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে হত দারিদ্র, ভিক্ষুক আর মিসকিনের দেশ হিসাবে সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছিল, সেই দেশটাকে এই গ্লানি থেকে রক্ষা করার জন্য উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, মধ্য আয়ের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। ইত্যবসরে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমরা মধ্য আয়ের দেশের স্বীকৃতি আমরা অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়েছি। এখন এটা হয়েছে আমাদের স্বপ্ন ছিল বলে প্রচেষ্টা ছিল, স্বপ্ন যখন থাকবে প্রচেষ্টা থাকবে। তো এখন অর্থমন্ত্রী মহোদয়, আমি আসছি, অর্থমন্ত্রী মহোদয় 2,42,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করে। আরেকটু বলে রাখি, এটা গত বছরের চেয়ে 65,352 কোটি টাকা বেশি। গত বছর ছিল যেটা, তার চেয়ে 65,300, এটা তো অনেক বড় টার্গেট, সেটাই বলছিলাম। না, আমরাও এটাকে বড়ই বলবো যে এটা, কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতির সকল খাতগুলি এবং সূচকগুলি আমাদেরকে প্রমাণ করে যে আমাদের অর্থনৈতিক খাত অনেক বেশি শক্তিশালী। আমি একটু যদি একটা ডাটাবেস কথা বলি, যেমন আমাদের টোটাল জিডিপি হলো আমাদের 19 লক্ষ কোটি টাকা, 19 লক্ষ কোটি টাকা জিডিপি। আমরা উন্নত দেশগুলোতে আমরা লক্ষ্য করেছি যে তারা জিডিপির 40% রাজস্ব হিসাবে ধরে। তো 19 আমি এক্স্যাক্টলি এই ক্যালকুলেশনটা আমি করি নাই, তো তারপরেও এটা নিশ্চয়ই চেয়ে আরও অনেক বেশি হয়।
কিন্তু আমাদের নাগরিকদের অর্থনৈতিক অবস্থা ব্যক্তিগতভাবে অত বিচ্ছিন্নভাবে সেই তুলনায় ওই পরিমাণ নয়, কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির যে চিত্র সেই হিসাবে আমরা যদি আমাদের অন্য কোনো এটা বাস্তবসম্মত আপনি বলছেন, এটা বাস্তবসম্মত এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের সঙ্গে যদি আমরা তুলনা করি, সেইখানে রাজস্ব আদায়ের যে মেকানিজম, তাদের রাজস্ব খাতের যে আদায়ের যে জনবল বা কাঠামোর যেই দক্ষতা, আমাদের এনবিআর এর কি সেই দক্ষতা আছে, বা আমাদের যে সিস্টেম এক্সিস্টিং সেটাতে কি এনশিওর করতে পারে যে প্রত্যেকটি লোকের রাজস্ব বা ট্যাক্স আমরা ঠিকমতো কালেক্ট করছি? হ্যাঁ, এই বিষয়ে আপনার সাথে আমি একমত পোষণ করব যে আসলে আমাদের রাজস্ব আদায়ের জন্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অথবা রেভিনিউ আদায়ের সাথে সংশ্লিষ্ট আমাদের অধিদপ্তরগুলির সক্ষমতা আমরা কখনোই একেবারে আমাদের সন্তোষজনক মাত্রায় ছিল না। তবে এটাকে উত্তরোত্তর এই খাতকে কাজ করার পরিপ্রেক্ষিতে এখন আগের তুলনায় তাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশাবাদী, এখন আমাদেরকে দু খাতে কাজ করতে হবে। একদিকে আমাদের লক্ষ্যমাত্রা ধার্য করতে হবে, এবং ধার্য করে আমাদের যে সমস্ত লোকবল আছে, যে সমস্ত অধিদপ্তর এই জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে এই দায়িত্বটি পালন করার জন্য তাদের উপরে দায়িত্বটি আমরা অর্পণ করতে হবে। এবং এই অধিদপ্তরের লোকদের সক্ষমতা, এরকম কোন পরিকল্পনা আছে সক্ষমতা বাড়ানোর? জি, অবশ্যই আমরা এর মধ্যে দিয়ে সক্ষমতা বাড়ানোর জন্য তাদের লোকবল বৃদ্ধি করা হয়েছে, নতুন নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আমি তো এর মধ্যে দেখেছি যে এর কারণেই আমাদের আসলে লক্ষ্যমাত্রা আমরা অতীতের তুলনায় আরো বেশি বর্ধিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে, যার জন্য অর্থনৈতিক চিত্রটাও পরিবর্তিত। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু আসি খালেকুজ্জামানের কাছ থেকে। এই যে অর্থমন্ত্রীর কথার মানে আজকে যেই সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিলেন সেখান থেকে একটু একটা বিষয় তুলে নিচ্ছি আপনার জন্য। সেটি হচ্ছে অর্থমন্ত্রী বলেছেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উনি একটা যুক্তি দিয়েছেন যে ভালো সেবা পেতে হলে, ভালো মানের সেবা পেতে হলে রাজস্ব কিছু বেশিই দিতে হবে। এটা খুবই যুক্তিসঙ্গত কথা, কিন্তু আপনি কি মনে করেন যে আমরা যেই সেবা এতদিন যেই রাজস্ব দিয়েছি সেই তুলনায় নাগরিকরা সেবাটা সেই তুলনায় পাচ্ছে? এর আগে যে কথা, এটা অনেকগুলি কথা তো বলেছেন বাজেট ঘোষণার মধ্যে। প্রথম কথা হলো যে সব মানুষ তো এক অবস্থানে নাই, তাহলে যারা আয় যাদের বেশি তারা তো সেই ট্যাক্স একটু বেশি দেবেন, কিন্তু ট্যাক্সের স্ল্যাবটা তো সেভাবেই করা হয়। এখানে স্ল্যাবটা করলেও বাস্তবে অতিরিক্ত বিত্ত সম্পদ যাদের হাতে জমেছে তারা অনেকেই এই কর ফাঁকি দিয়েই হোক, বিভিন্ন কর রেয়াতে হোক, বা সেখানে আয় গোপন করে হোক, নানাভাবে সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছে। ফলে চাপটা এসে সাধারণ মানুষের উপরেই পড়ছে। এখন যেটা বলছেন যে গত বাজেটে 2015-16তে ঘোষিত যে তাদের ইয়ে ছিল 2,95,100 কোটি টাকা, কিন্তু সংশোধিত বাজেটে কমে গিয়ে 2,64,565 কোটি গত অর্থ বছরে। তাহলে গত অর্থ বছরে যেটা বলেছিলেন সেটা রক্ষা করতে পারেন নাই। ফলে এবার আবার যখন আরো বেশি হয়েছে আপনার 65,352 কোটি সেটা বলছেন, কিন্তু সেটা গতবারও বলছিলেন, তো বলে সেটা আসলে কার্যকর করতে পারেন নাই। আর একটা হলো যেমন এডিপি, সেই এডিপিতে 10 মাসে 50% মাত্র সেখানে ব্যয় করতে পারছেন, আর বাকি 2 মাসে বাকি 50। যেমন আপনার যদি 1 মাসের জন্য ধরেন আপনার 20 কেজি চাল আপনি ঠিক করেন যে এই 1 মাস আপনি খাবেন যাবে, 28 দিনে দেখা গেল আপনি 10 কেজি খাইছেন, তাহলে বাকি 2 দিনে কি আপনি পারবেন বাকি 10 কেজি খাইতে? তো ফলে এই ধরনের অ্যানামলি গোজামিল অনেক আছে। ফলে এখানে যে কথাগুলি বলছেন সেই কথার সঙ্গে অনেক অসঙ্গতি, সেটা আমি পরে বলবো। তাহলে এখানে বাজেটের ঘোষণার মধ্যে আমরা যেটা দেখি যে বাজেট একটা বড় বাজেট, অর্থাৎ একটা মোটাতাজা বাজেট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথমের মধ্যে কতগুলি প্রশ্ন আছে যে বাজেটটা গঠনের প্রক্রিয়াটি কি, এবং এর সঙ্গে এই বাজেটের একটা দর্শন থাকে, অর্থাৎ এখানে কি ধরনের একটা রাজনৈতিক দর্শন দ্বারা এই যে শুধুমাত্র একটা টাকা লেনদেনের ব্যাপার না, তাহলে সেই দর্শনটা কি। এবং আমাদের এখানে অনেকগুলি কথা উনি আলোচনা করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এনেছেন, অতীত দিনের অভিজ্ঞতার কথা বলছেন, তিনি 12টা বাজেট 10টা বাজেট দিয়েছেন সেগুলির কথা বলেছেন। তো এই জায়গায় এসে সেখানে দেখা যায় যে 8টা বাজেট এই সরকারের আমলে দিয়েছেন, আর 2টা সামরিক স্বৈরশাসনের আমলে 2টা বাজেট তিনি দিয়েছেন। তাহলে এটা আপনারা জানেন যে অর্থনীতি, আধুনিক অর্থনীতি কিন্তু রাজনৈতিক অর্থনীতি, এটা তার থেকে বিচ্ছিন্ন না। ফলে একটা শাসন ব্যবস্থা, শাসন কাঠামো যদি স্বৈরতান্ত্রিক হয় তাহলে তার অর্থনৈতিক নীতিমালা গণতান্ত্রিক হয় না, আর একটা শাসন ব্যবস্থা যদি গণতান্ত্রিক হয় তাহলে অর্থনৈতিক নীতিমালা সেটাও স্বেচ্ছাচারী কায়দায় সেটা পরিচালিত হতে পারে না। তাহলে উনি যখন হোসেন মোহাম্মদ এরশাদকেও তিনি অভিনন্দন জানিয়েছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তাহলে স্বৈরাচারী শাসনের আমলে তৎকালীন যে একটা স্বৈরতান্ত্রিক শাসন কাঠামো, সেটার যে বাজেট পরিকল্পনা সেটা করতে ওনার অসুবিধা হয় নাই। আবার আজকের উনি যে সরকারকে গণতান্ত্রিক বলতে চান সেই সরকারের বাজেট করতে ওনার অসুবিধা হচ্ছে না। ফলে এই জায়গায় এসে তাহলে বাজেটের দর্শনটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে। আর তার সঙ্গে যুক্ত তিনি যে কথাটা বলছেন, একটা হলো মুক্তিযুদ্ধের যে ইয়েটা ছিল সেটা হলো একটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক পরিকল্পনা আসে, আবার উনি জনকল্যাণমূলক অর্থনীতির কথা বলছেন, আবার মুক্তবাজারের কথাও বলছেন। কোনটা? তাহলে আমরা এখান থেকে জনসাধারণ এই যে বাজেটকে কেন্দ্র করে তার রাজনৈতিক দর্শনটা কি সমাজতান্ত্রিক ইয়ের দিকে যাবে, নাকি সেটা কল্যাণমুখী অর্থনীতির দিকে যাবে, নাকি সেটা মুক্তবাজার রিগান থাচারের এই তথাকথিত মুক্তবাজারের দিকে যাবে, এই কথাটা পরিষ্কার না। আবার এই বাজেট গঠনের প্রক্রিয়া তিনি বলছেন কিছু ব্যবসায়ী, কিছু আমলা, তারপর কিছু সিলেক্টিভ লোকজনদের সঙ্গে কথা বলেছেন। না, বাজেটের আগে সবসময় আমরা দেখি যে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত না, পেশাজীবী এটা বিষয়টা হলো সিলেক্টেড লোকদের আলাপ ব্যাপার না, এই টাকাটা জনগণের টাকা। তাহলে একদম নিম্ন থেকে, তৃণমূল থেকে এটা উঠে আসতে হবে। এই বিষয়ে আপনার সঙ্গে আমার কথা হবে, আপনাদের সঙ্গে একটু আমরা একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে আরো কথা হবে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। খালিকুজ্জামানের কথার প্রসঙ্গে আসি, উনি এডিপির কথা তুলেছেন। আমরাও দেখছি যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতির বিষয়টি প্রায় সামনে আসে, আমরা নানাভাবে দেখতে পাই। আবার এদিকে প্রশাসনের দক্ষ জনবল তৈরি, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, এসব কথা আমরা সরকারের কাছ থেকে শুনি। তো এই বিষয়টা কতটুকু এগিয়েছেন আপনারা এডিপি বাস্তবায়নের বিষয়ে? দক্ষ জনবল তৈরি, স্বচ্ছতা নিশ্চিত করা, এগুলো। জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো আসলে দক্ষ জনগোষ্ঠী তো আর হঠাৎ করে আমরা অর্জন করতে পারবো না, যদি বলি তাহলে বেশি বলা হবে। বিষয়টা হলো যে আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য যে সমস্ত ক্ষেত্রগুলি, তার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সর্বজনীন করা এবং এটার কোয়ালিটি এডুকেশনের বিষয়ে মনোনিবেশ করা। এখন সে এরিয়াতে গেলে আবার অনেক বিতর্ক আসবে, আমরা কথাটা লম্বা হবে। এরপরে দিয়ে আমাদেরকে যেই অ্যাভেলেবেল হিউম্যান রিসোর্স আছে তার মধ্যে থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে তাদেরকে আবার মোটিভেশন, ট্রেনিং এবং তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের মাধ্যমে কাজ করানো হচ্ছে। তো আমি মনে করি এই প্রক্রিয়াটার মাধ্যম দিয়ে একসময় আমাদের একটা উন্নততর মানব সম্পদ আমরা অর্জন করতে সক্ষম হব। মানে এটা কি একটা ফ্যাক্টর কিনা যে জবাবদিহিতার অভাব? আমি আসতেছি সেখানে। আসলে এটা আপনাকে সর্বজনীনভাবে কাজ করতে হবে। আপনি সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, আপনাকে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে হবে। এখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বত্রই এখন ডিজিটালাইজেশন হচ্ছে। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য টুলস হুইচ ইজ গিভিং দ্য মোর এমফেসাইজ ফর দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য পারফরমেন্স as well as honesty, wealth, this and that, many things. এখানে একটা বিষয় এসেছে, খালিকুজ্জামান সাহেব উত্থাপন করেছেন যে 10 মাসে দেখা গেল যে আপনার 10% এডিবি বাস্তবায়ন করা হলো, আর 2 মাসে দেখা গেল যে 90% করা হলো, যদি এটাকে উনি এইভাবে দেখছেন। আসলে বিষয়টা এখানে একটা ভুল ব্যাখ্যা আছে। ভুল ব্যাখ্যাটা হলো যে আপনি 10% যেটা আপনাকে বলছি যে এটা 50% হয়েছে, আপনার 50% 10 মাসে, আর 2 মাসে আর 50%। এক্স্যাক্ট, ওকে, ভেরি নাইস। আমি এখানে নোট নিতে ভুল করেছি। তো আপনার 50% হয়েছে। এখানে আসলে বিষয়টা হলো কি, এই অ্যাচিভমেন্টের হিসাবটা করা হয় অর্থনৈতিক ছাড়ের উপরে নির্ভর করে, যে আপনি কত টাকা সেখান থেকে খরচ। এখন একজন কন্ট্রাক্টরকে আপনি কাজ দিয়েছেন ধরেন 12 লক্ষ টাকার, 12 লক্ষের মধ্যে সে 90% অথবা 98% কাজে করে ফেলছে, কিন্তু সে এর মধ্যে দিয়ে 2বার বিল নিয়েছেন, বিল নিয়ে সে 70% কাজের অথবা 50% কাজের বিল নিয়েছেন, বাকি 40% 50% কাজ অথবা বাকি রেস্ট কাজের জন্য সে হয়তো বা জুনের শেষের দিকে এসে তার কাজটা সমাপ্ত হচ্ছে। কিন্তু কাজটা মানে একটা কাজ আরম্ভ হয়েছে, অর্থাৎ কাজটা কিন্তু ওই সময় বাস্তবায়ন হয় নাই, দীর্ঘ একটা সময় বাস্তবায়ন হচ্ছে। অর্থনৈতিক ছাড়টাতে দেওয়ার দেরিতে হয় মানে তার কাজ কমপ্লিশনের পর। সেটার ক্ষেত্রে সেই কারণে এরকম একটা হিসাব আমাদের মধ্যে ঠিক আছে। সেই কনফিউশনটা হতে পারে 50% এর জায়গায় ধরে নিয়ে আমরা আরো 20%। নো, আপনি মনে করেন যে আপনি তো একটা ব্রিজ করছেন, তো ব্রিজের কাজ আপনি কমপ্লিট করলে 100% বিল পাবেন। তো আপনি হয়তো বা একটা রানিং বিল পেয়েছেন 50%, তখন এটাকে ধরা হইল যে 50% কাজ হয়েছে, কিন্তু তখনই 70% কাজ হয়ে গেছে। আর যখন নাকি 100% হবে তখন আপনি বাকি বিলটা সাবমিট করতে পারছেন। এই কারণে আমাদের মধ্যে একটা, কিন্তু এরপরও আমি এখানে যে একেবারে একটা পার্সেন্টেজ
আপনার মনে করেন যে গড় মিল নাই, এটা আমি বলবো না, বাট এটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে এই হিসাবের কারণেই এরকম একটি আপনার ধারণার আমাদের না থাকার কারণে আমরা অনেক সময় এইরকমভাবে হয়তো আমরা ধারণা করি। তো এটা আমি মনে করি যে আমাদের এডিবি বাস্তবায়নের অথবা দুর্নীতির বিষয়ে যে জিনিসটা আসছেন, এখন আমরা তো এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হয়ে গেছে। তো এখন বাংলাদেশের দুর্নীতি আসলে একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে আমাদের দেশে না, আমাদের প্রতিবেশী ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, অথবা অন্যান্য আমাদের রিজিওনাল যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের কথা বলেন, সব জায়গায় আছে। তবে বাট এটাকে আমরা কমানোর জন্য আপনি যে অফলাইনে আমার সাথে কথা বলতেছিলেন, দ্য সিস্টেম হ্যাজ টু বি ইমপ্রুভ, সো হুইচ উইল মেক অটো অ্যাকাউন্টেবল। মানুষকে এখন আপনি টাকা খরচ করছেন, কোত্থেকে খরচ করছেন, অথবা টাকা আপনি যখন ব্যাংকিং সিস্টেম যদি এমন হয়, হোয়াট এভার দ্য মানি আই হ্যাভ গোয়িং টু দ্য ডিপোজিটেড, হোয়েদার আই হ্যাভ এ দিস কাইন্ডস অফ এ মানি ইন লিগেল সোর্স অফ ইনকাম। এখন এটা যদি যখন ব্যাংকের কাছে যদি আমার যদি একটা অটো, যদি আমার আইডি কার্ড যদি অর্থাৎ সেখানে বারকোড দিয়ে যদি এরকম ব্যবস্থা করা হয়, এখন এটা তো একটা সময় লাগবে। আমি মনে করি কিন্তু না এই প্রসেসটাকে আপনারা করছেন অলরেডি, ইয়েস অবশ্যই আমি একটু এটা খালেদা এই জিয়া প্রসেসটা আগাচ্ছে। আর আরেকটা বিষয় একটু যদি আমি একটু বলবো কিনা, মার্কেট ইকোনমি আমি পরে আসি আপনার কাছে। আবার আপনারা সবসময় গণমুখী জনবান্ধব বাজেটের কথা বললেন, সেটা আসলে প্রস্তাবিত এই বাজেটে তার প্রতিফলন কতটা দেখতে পাচ্ছেন এবার যে বাজেটে? ওটা আমরা বলছি যে গণতান্ত্রিক এবং সেটা গণমুখী, জনস্বার্থমূলক এটা সবসময় আপনারা বলেন। তাহলে গণতান্ত্রিক বলতে বোঝায় যে এই যে অর্থ, এটা তো জনগণের টাকা, তো সেই জনগণের টাকা জনগণের কাছ থেকে কিভাবে সেটা আসবে এবং কিভাবে সেটা খরচা হবে। তাহলে এই ব্যাপারে তৃণমূল থেকে সর্বনিম্ন পর্যায় থেকে মতামত, যেমন ধরেন ইউনিয়ন কাউন্সিলের কথা আছে যে তাদের বার্ষিক সভা এবং যে ভোটাররা সেই মিটিংয়ে তাদের কি চাহিদা কি প্রয়োজন সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, সেটা উপজেলায় যাবে, উপজেলা থেকে বটম আপের কথা বলছেন। এই বটম আপ থেকে সেটা যখন আসে তখন সেগুলির মধ্যে একটা থাকে স্থানীয় চাহিদা, একটা থাকে জাতীয় চাহিদা। যেমন পদ্মা ব্রিজ হবে, একটা 4 লেন রাস্তা হবে, সেগুলি একটা আলাদা স্বতন্ত্র। কিন্তু একটা এলাকা, একটা স্কুল বা কোনো একটা ছোটোখাটো যে অবকাঠামোগত বিষয় আছে, মানুষের স্বাস্থ্যসেবা ইত্যাদি আছে, তাহলে এই জিনিসগুলির নিচ থেকে যে উঠে আসে, মানুষের মতামত উঠে আসার পরে তখন প্রশাসন এটাকে প্রসেস করে পার্লামেন্টে দেয়। পার্লামেন্ট তখন জাতীয় যে অগ্রাধিকার এবং জনগণের চাহিদা, কারণ বাজেটটা কি, বাজেট হচ্ছে জনগণের বস্তুগত এবং ভাবগত সন্তুষ্টি বিধান, এবং সেই লক্ষ্যে জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে, তার সঠিক চাহিদার চিত্রায়ন থাকতে হবে, তার ভিত্তিতে সেটা নির্ধারিত, তারপরে আবার সেটা নিচের দিকে যাবে। তাহলে এই বাজেট প্রক্রিয়াটি এটা জনগণের স্বার্থ আকাঙ্ক্ষা এবং সেটার মধ্যে তার মতামতের প্রতিফলন যেমন নাই, এবং এই বাজেট যখন যে টাকাটা খরচা হবে সেই খরচা হওয়ারও রীতি পদ্ধতি, তার মধ্যে জনসাধারণের সামনে জবাবদিহিতা, স্বচ্ছতা সেটা নাই। তো ফলে এখন যদি আপনার একটা জেলায়, উপজেলায় বা কোনো এলাকায় মানুষকে জিজ্ঞাসা করেন যে বাজেট হচ্ছে, তাহলে আপনার এলাকার জন্য যখন এটা পাশও হয়ে যাবে যে আপনার এলাকার জন্য সেখানে বরাদ্দ কি, কোন খাতে কি বরাদ্দ, এই ব্যাপারে আপনাদের মতামত কি ছিল, ওরা কিছু বলতে পারবে না। তাহলে এই যে প্রক্রিয়াটা, সেটা আমরা বলছি দিস ইজ আনডেমোক্রেটিক। এবং অনেকটা যে আমলাতন্ত্র মানে প্রশাসন যেটা যেভাবে প্রসেস করে, আগে কতগুলি হয়েছিল কিছু ফিগার এদিক ওদিক করে, অর্থাৎ সেটা অনেকটা কিছু মন গড়াও হয়, আবার কিছুটা নিজেদের ওই যে আগের অভিজ্ঞতার আলোকে তারা কিছু এটা নির্ধারণ করে। ফলে এইভাবে যখন করে তখন সেটাকে আমরা বলছি আমলাতান্ত্রিক। আরেকটা আমরা বলছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং চেতনা তার পরিপন্থী, এটা আমি সময় থাকলে বলতাম, যেন এখানে আমরা বলছি সামাজিক অর্থনৈতিক অসাম্য। এই প্রসঙ্গে একটু পরে আসি, আমি ব্রেক থেকে এসে আরেকটা বিরতির টাইম হয়ে গেছে, একটা বিরতি নিয়ে আসি, আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। আপনি যে কথা বলছিলেন আমাদের মুক্তিযুদ্ধের যেই সময়ের অর্থনীতির যে ফিলোসফি, সেটার কতটা প্রতিফলন দেখছেন আপনি আমাদের? এর আগে একটু কথা ওই যে যেটা এডিপির কথা আসলো, ওটা তাজুল ইসলাম সাহেব বলেছেন, তার মধ্যে কিছু সত্যতা আছে, কিন্তু আবার কিছু কাজ আছে অতীতে যেগুলি কাজ না করে বিল নেওয়ার এই ঘটনা আছে, এবং কিছু কাজ অর্ধসমাপ্ত করে সেটা আসলে তার যে টাকাটা উঠে যাবে কিন্তু কাজটা সমাপ্ত হবে না। এবং এখানে আমি যেগুলো বলছি অনেক কাজগুলি শুরু করতে যাবে, নতুনভাবে শুরু হবে, এবং সেগুলি শেষ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু টাকাটা চলে যাবে। যাই হোক, এখন যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, একটা তো হলো আমি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাজেট তৈরি করা এবং তার যে খরচ হবে, এটা যে সেটার স্বচ্ছতা, জবাবদিহিতা জনগণের কাছে স্পষ্ট থাকতে হবে, সেই জিনিসগুলি সেখানে নাই। তার সঙ্গে মুক্তিযুদ্ধের যে কথা, মানুষের সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, সেখানে সুষম বন্টন নিশ্চিত করার জন্য, এটা হলো 19-এর 2 ধারা, এবং সেই জন্য প্রজাতন্ত্রের অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা লেখা আছে। 20-এর 1-এ সেখানে আছে তার যে কর্মকর্তব্য, আমি পুরাটা পড়ি না, এবং 2 নম্বর যে 20-এর 2-এ যেটা আছে অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না, এগুলি সবই লঙ্ঘন হচ্ছে কিভাবে? কারণ হলো যেখানে বৈষম্য কিন্তু বাড়ছে, প্রতি বছরই ধনী এবং দরিদ্রের বৈষম্য বেড়ে যাচ্ছে।
মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে এবং এই অর্থে সাধারণভাবে একটা উন্নয়নের চিত্র সেটা আছে। পুঁজিবাদী সমাজে তো এটাই হওয়ার কথা। কিন্তু আমরা তো সেটা বলি না, আমরা বলছি আমরা আমাদের দেশটা স্বাধীন করছি একটা এই ধরনের পুঁজিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য না, এবং সংবিধানের ঘোষণার মধ্যেই আছে যে আমরা গণতন্ত্রকে সমাজতন্ত্রের লক্ষ্যে নিয়ে যাব, এবং আমাদের সমাজতান্ত্রিক অর্থনীতি মানে রাষ্ট্র মালিকানাকে কেন্দ্র করে 3 ধরনের মালিকানার কথা বলা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে আমরা ধীরে ধীরে অসাম্য বৈষম্য বিলোপের দিকে অগ্রসর হব সেটা বলছেন। ফলে সেই জিনিসটা এখানে নাই। এখন যে কথাটা আসছে যে জনগণের উপর ট্যাক্স দেওয়ার দরকারটা কি, এখানে কতগুলি কথার দরকার আছে। যে আমরা যে বাজেট এখন ঘাটতি বাজেট, এই যে 90,000 কোটি টাকা বা যেটা ঘাটতি বাজেট হতে যাচ্ছে 97,853 কোটি টাকার ঘাটতি, এটা তো উদ্বৃত্ত হতে পারত। কিন্তু যেমন ধরেন ফরাসউদ্দিন সাহেব, উনি যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরির ব্যাপারে তদন্ত করছেন, উনি বলতেছেন 2013-তে 72,000 কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে। এই 72,000 কোটি টাকা তিনি বলছেন যখন, একটা তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে যখন বলছেন, তাহলে নিশ্চয়ই তার কাছে সেখানে আছে। তাহলে সেই টাকাটা উনি বলছেন তৎকালীন হিসেবে 3টা পদ্মা সেতু করা যেত। এবং এর আগে আমরা দেখেছি যে জিএফআই গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, তারা বলছে যে 9 বছরে 4.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। মালয়েশিয়া 3,005 জনের দ্বিতীয় বাড়ি আছে। সুইস ব্যাংকে 4,454 কোটি টাকা আছে। পানামা পেপারসে বাংলাদেশের 52 জনের নাম আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ থেকে 10,000 কোটি টাকা লোপাট হয়েছে। 3 বছর আগে সোনালী ব্যাংকে $2.5 লাখ চুরি হয়েছিল সুইপ ব্যবহার করে, সেটা মামলাও হয় না, ব্যবস্থা হয় না। সেদিন যদি করতো তাহলে আজকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থা হইতো না। আনন্দবাজার, ভারত তো এখন বর্তমান সরকার তারা বন্ধু বলে, আনন্দবাজার পত্রিকা লিখছে 38 লক্ষ কোটি টাকা পাচার, এবং এই সঙ্গে খেলাপি ঋণ 59,411 কোটি, অবলোপন হচ্ছে 41,237 কোটি। মানে এগুলো সবই আপনি বলছেন ধনী গরিবের বৈষম্য। আমি কেন এগুলো উদ্ধার করবো না? এটা জনগণের টাকা। অবশ্যই আমি এই এগুলি প্রসঙ্গে সম্পর্কে বাজেট, এটা শেষ করে দিই, এগুলি সম্পর্কে বাজেটে অর্থমন্ত্রী কোনো কথা বললেন না। তাহলে জনগণের উপরে আমি ট্যাক্স বসানোর দরকারটা কি? এই যে টাকা জনগণের যদি আমরা ফুটোটা বন্ধ করতে পারি, আমি এই প্রসঙ্গে একটু জনগণের টাকাটা উদ্ধার করতে হবে আগে। হ্যাঁ অবশ্যই, আমি আপনার কাছে এই প্রসঙ্গেই আসছি একটু অন্যভাবে, যেটা হচ্ছে জাতিসংঘের যে টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি অর্জন করতে হলে তারা বলছে যে সামাজিক বৈষম্য কমাতে হবে, সামাজিক অগ্রগতির সূচক ধরে রাখার পাশাপাশি এগুলোর গুণগত মান বাড়াতে হবে। হ্যাঁ, জাতীয় বাজেটে কি আপনি এর কোনো দেখেন? না, অবশ্যই। আমি এখানে জাতিসংঘ যে বিষয়টি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে কমিটমেন্ট আমাদের আছে, 17টা টার্গেট আছে, 170টা আমাদের গোল আছে, 17টা 167টা আমাদের টার্গেট আছে। তো এখানে আমি বিষয়টা হলো যে আমরা ফেরিটি ডিসপেরিটি, অর্থাৎ আমরা সমতা অসমতার কথা বলি। এখন আসলে পুঁজি আপনার যদি কনসেন্ট্রেট না হয় তাহলে পুঁজি বিনিয়োগ হবে না, আর বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না, আর কর্মসংস্থান সৃষ্টি না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে না। এগুলো ইট ইজ অল দিস আর ইন্টার রিলেটেড। কিন্তু এমন কোনো ব্যবস্থাপনায় পুঞ্জীভূত কোথাও যাতে না হয় যেটাতে জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং সমাজের ডিসপ্যারিটি বাড়তে পারে, এই বিষয়গুলোকে মাথায় রেখে এখন আমি এত অল্প সময় আমার মনে হয় এটা নিয়ে যদি আমরা ব্যাখ্যাতে যাই তাহলে কিন্তু এখানে আরেকটা বিষয় খুব ভালোভাবে এসেছেন খালেকুজ্জামান সাহেব, যে কথাটা বলেছেন আমরা ওই যে বটম আপের কথা বলেছেন, অর্থাৎ নিচের থেকে বাজেট প্রণীত হবে। দেখেন, বটম আপ এবং টপ ডাউন দুই বিষয়টাকে আপনাকে মাথায় রেখে বাজেট এবং এই সমস্ত নীতিমালাগুলো তৈরি করতে। টপ ডাউনটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এই জন্য কারণ হলো যে আমার মনে করেন যে ইউনিয়ন, ঝলম ইউনিয়ন, সেই ইউনিয়নের নেতাদের সাথে তারা যদি একটা প্রোগ্রাম দেয়, সেখান দিয়ে আমি কিন্তু ন্যাশনাল বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিতে পারবো না। আমি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে, কমিউনিকেশন সিস্টেমটাকে আপগ্রেডেড করার জন্য সেখান থেকে আলোচনার মাধ্যম দিয়ে হবে না। কিন্তু তাদের চাহিদা অবশ্যই সেখানে জনগণের যে কথাটা বলা হচ্ছে, জনগণের চাহিদাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে, দেখেন এই প্রক্রিয়াগুলো কিন্তু আরম্ভ করা হয়েছে, এখন কিন্তু হচ্ছে। প্রতিটা ইউনিয়ন কিন্তু তাদের বাজেট তৈরি করতেছে। আপনার মনে করেন যে উপজেলা, এবার আমি নিজেই আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলাম, সেখানে বাজেট তারা আমার সামনে উপস্থাপন করেছেন। তারপরে দিয়ে এটিগুলো আসলে এখনই একেবারে প্রাথমিক পর্যায়ে, যে জিনিসটি আপনি চিন্তা করেছেন এখন, সেটা এখনই ফলাফল আপনাকে দেবে না, এখন কিন্তু আরম্ভ হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আপনার কাছে আসবো, আরেকটা বিরতি নিয়ে আসি, আমি আপনার কাছে আসবো, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখলেন ঢাকায়
আমাদের যে বাজেট এবার ঘোষণা হলো, বা গত কয়েকটা বাজেটের কথাই যদি বলি, সেটার খুব কম অংশ এখন বৈদেশিক সাহায্য, অনুদান বা ঋণ নির্ভর। আমরা এখন নিজেদের বাজেট নিজেরাই করতে পারি। তো এই যে আমাদের বাংলাদেশের একটা বড় অ্যাচিভমেন্ট, এটার কৃতিত্ব আপনি কাকে দিবেন? আমাদের বিনিয়োগের যে কথা বলছেন, আভ্যন্তরীণ বিনিয়োগের সমস্যা, সেটা যেহেতু আপনার সময় খুব কম, তাহলে সেটা দেখাতাম যে বিনিয়োগটা, আভ্যন্তরীণ বিনিয়োগের সমস্যাগুলি কি এবং সেটা সেটা নিয়ে সংকুচিত হওয়ার কারণ কি। যাব। এখন যেটা এর আগে একটা কথা হচ্ছিল প্রকল্প, ঢাকা জেলা পরিষদ, এটা হলো একদম কেন্দ্রের কাছে। 175টা প্রকল্পের মধ্যে 135টার কোনো সন্ধানই পাওয়া যায়নি। আর এর মধ্যে বিদেশি বিনিয়োগের যে কথা একটু বলে রাখি, বাংলাদেশে 18টা অপচুক্তি আছে। এই অপচুক্তিতে 15 দেশের বহুজাতিক কোম্পানি এনে কর ফাঁকি যে টাকাটা নিয়ে গেছে, এটা 34 লক্ষ মানুষের চিকিৎসা সম্ভব বলে অ্যাকশন এইড একটা রিপোর্ট দিয়েছে। নাইকো আমাদের ট্যাংরাটিলা এবং ইয়েতে আমাদের গ্যাস ফিল্ড নষ্ট করে, মাগুরছড়ায় প্রায় 20-25 হাজার কোটি টাকা নষ্ট করেছে, অথচ আমরা টাকাটা উদ্ধার করতে পারলামই না। এখন ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক আদালত ইক্সিড এই নাইকোকে 275 কোটি 34 লাখ টাকা পরিশোধ করার জন্য সেখানে রায় দিয়ে দিয়েছে। তাহলে এইটা কত বড় একটা আমাদের যে ব্যর্থতা, সেটা হলো যে যেটা আমরা যে আমাদের সম্পদ নষ্ট করে অন্যদেরকে মালিকানা দিয়ে সে দেশে পালিয়ে গেল, সেটা তো পাইলামই না, উল্টা এখন আমি জরিমানা দিচ্ছি। আর আইএমএফ এর পরামর্শে 170টা জরুরি পণ্য ছাড়া বাকি সম্পূরক শুল্ক থাকছে না। এটা আমাদের দেশীয় শিল্প বিকাশের জন্য ক্ষতিকর হবে। এবং এর বাইরে যেহেতু অন্য বিষয় আর এখানে আমি বলতে পারবো না, ফলে যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণ আকাঙ্ক্ষা, কিন্তু এটাও তো সত্যি পাশাপাশি যে আমরা ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসছি। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে এসে প্রথম কথা হলো যে এর কৃতিত্ব এই দেশে কৃষক, এখানকার যে গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী, তাহলে তারা যে টাকাটা পাঠায়, ওরা মেহনত করে, রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে তারা টাকা পাঠাবে, আর আমরা এনে চুরি বিদেশে পাচার করব। তো ফলে এইটা আর কোনো কৃতিত্বের বিষয় হইতে পারে না। যাই হোক, সেজন্য আমরা বলছি যে মুক্তিযুদ্ধের জঙ্গিকার এবং চেতনা সেখান থেকে অনেক দূরে চলে আসার কারণে অর্থনৈতিক সেই জায়গায় ফিরে যেতে হবে। আপনার সেদিকে কথা আমাকে ফিরতে হবে। অবশ্যই। আমি তাজুল ইসলামের কাছে যাচ্ছি। এই যে দেশি বিদেশি নতুন বিনিয়োগের ব্যাপারে প্রায়ই আমাদের অর্থমন্ত্রী হতাশার কথা শুনি তার কাছে, কারণ ব্যবসায়ীদের দাবি যে বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ সেগুলো তারা পাচ্ছে না। এটা সংক্ষেপে খালেকুজ্জামান সাহেবের একটা বিষয়, যেমন আমাদের দেশের কৃষকরা আবহমান কাল থেকে ছিল, কিন্তু আমরা চরম খাদ্য ঘাটতির দেশ ছিলাম। আমাদের দেশে আপনার বিদেশগামী লোকজনের সংখ্যা অতীত ছিল, কিন্তু আমাদের রিজার্ভ তখনও উদ্বৃত্ত রিজার্ভ ছিল না। অর্থাৎ এইগুলা ছিল, এগুলাকে কাজে লাগানো হয়নি। দি প্রেজেন্ট গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই যে ক্যাপেবল লিডারশিপের কারণে এবং বহুমুখী পদক্ষেপ নেওয়ার কারণে এই ফলাফলটা আপনি আজকে খাদ্য উদ্বৃত্ত দেশ হয়েছে। আপনি মনে করেন যে সকল পেশাজীবীদের জন্য আপনি কল্যাণকারী একটি রাষ্ট্র বানাইতে পারতেছেন, এবং আপনার আজকে বিদেশি নির্ভরশীল বাজেট নয় যে জুন মাস আসবে ফ্রান্সে যাইয়া সেখানের মধ্যে বসে থাকতে হবে, ধর্ণা দিতে হবে যে বরাদ্দ দেওয়ার জন্য, বরাদ্দ না দিলে বাজেট তৈরি করা যাবে না। এখন বিকজ অফ দ্য রাইট লিডারশিপ অফ শেখ হাসিনা আজকের এখন নিজেদের টাকায় নিজেদের বাজেট করা সম্ভব হচ্ছে। আর বিনিয়োগের বিষয়ে বিনিয়োগ আমাদের এখানে বিনিয়োগ আমরা পিছিয়ে নেই। প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা, আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট ইজ অ্যাপ্রিসিয়েটেবল, বাট প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য আমাদের তো একটা কনস্ট্যান্ট আছে। আমরা জানি যে আমাদের যে দেশি জ্বালানির যে আমাদের সক্ষমতা, আমাদের রিসোর্স, আমাদের ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীলতা ছিল, এবং আমাদের আবহমানকাল থেকে দীর্ঘকাল থেকে আমাদের বিদ্যুতের মারাত্মক ঘাটতি ছিল। এখন ঘাটতিটাকে পূরণ করে আরও উদ্বৃত্ত চাহিদা পূরণের জন্য আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আমাদের অনেকগুলো কোল বেস পাওয়ার প্লান্ট, আমার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, এগুলো আজকে নির্মাণ করা হচ্ছে। এগুলো আসার পরে বিদ্যুতের আরও একটি বর্ধিত আপনার ডিমান্ড সাপ্লাই করার জন্য তাদের সক্ষমতা অর্জিত হবে। এবং এখন আমাদের রোড কমিউনিকেশন, আমি একটা বিষয় এখানে একটু এক মিনিটে বলি, যেমন আমাদের লোকজনের স্কিল বেড়েছে, আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের ইনভেস্টারদের আমাদের সক্ষমতা বেড়েছে। এখন সেই সক্ষমতার সাথে অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলা দেওয়ার মতন করে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবং সামগ্রিকভাবে আমি মনে করি হতাশ হওয়া, নিরাশ হওয়া এরকম কোনো কারণ নেই। আমাদের প্রমাণ করেছে আমাদের বারবার অর্থনৈতিক উন্নতি, আমাদের আজকের চিত্র এই একটি মাত্র কারণে যে আমাদের রাইটলি আমরা চলছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।